everyone is. দেবরাজ তুমি শুনতে পাচ্ছ? সঙ্গীতা সিনহা শুনতে পাচ্ছ? কেউ একজন যদি রেসপন্ড করে তাহলে খুবই ভালো হয়। Yes ma'am. Okay, সঙ্গীতা, you can turn on your video. ভিডিও দেখাতে পারো আমাকে? Yes ma'am. Of course. Nice. Good morning ma'am. Good morning. Very nice. খুব ভালো লাগলো, সুন্দর একটা মিষ্টি মুখ। সঙ্গীতা হ্যাঁ, কোন সেমিস্টারে তুমি? থার্ড সেমিস্টার? No ma'am, second semester. সেকেন্ড সেমিস্টার। ওকে, খুব ভালো। আর অন্যদের আমি বলছি না, আমি ইউ ক্যান টার্ন অফ ইউর ভিডিও নাও। থ্যাংক ইউ সঙ্গীতা। I hope everyone is able to hear me and see me. I'll turn off my video for the time being and start presenting. আমি একটা টপিক প্রেজেন্ট করব যেটা তোমাদের থার্ড সেমিস্টারে আছে। যারা অন্য সেমিস্টারে স্টুডেন্ট জয়েন করেছো তারাও একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা জানতে পারবে। শুধু তাই না, অনিশ একটা আমাকে কি বাংলায় বলতে হবে কি মিক্স করে বলবো? হ্যাঁ মিক্স করে বলুন, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ কি? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো যেগুলো আমি দেখাচ্ছি এগুলো কিছু কিছু ইন্টারনেট থেকে, কিছু কিছু মানে যেগুলো আমরা তৈরি করেছি সেগুলো। তাহলে আমরা ইন্টারনেটে তো প্রচুর জিনিস আমরা দেখতে পারি, তাই না? যেগুলো আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখান থেকে, সেগুলো আমরা ইন্টারনেট অ্যাক্সেস করে কিংবা ইয়ে করে যেগুলো হোক না কেন সেগুলো আমরা দেখতে পারি। we can go through the internet and see what is what, but to have a basic idea about bryophytes are called the amphibians of the plant kingdom. দেখো, যখনই আমরা বলবো কোনো কিছু কিংবা পড়বো যেটা তোমাদের বলা হচ্ছে তো সেটা দেখো, we'll orient ourselves according to the syllabus and according to the questions that come, isn't it? তো আমরা যদি ভাবি যে পড়ানোর সময় আমার মতে যে মনে হচ্ছে যেগুলো কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো কোয়েশ্চেন হতে পারে, হ্যাঁ, সেইগুলো কিন্তু আমি চাইবো যে ডিসকাস করে দিতে, তোমরা নোট ডাউনও করে নিতে পারো। আর এই যে ম্যাটারগুলো যেগুলো আমরা দেখাচ্ছি সেটা তো তোমরা যে কোনো বইয়ে পেতে পারো, তোমাদের স্ট্যান্ডার্ড যে বইগুলো আছে সেগুলো পেতে পারো। হ্যাঁ, আর শুধু তাই নয়, যেগুলো রেফারেন্স বই আছে আমি অ্যাট দি এন্ড অফ দ্য ক্লাস বলে দেবো। এবার ব্রায়োফাইটস কে প্রথমেই আমি বলছি যে ব্রায়োফাইটস আর কল্ড দি অ্যামফিবিয়ানস অফ দ্য প্লান্ট কিংডম। Why? You can note down these questions. Why are bryophytes called the amphibians of the plant kingdom? Why are bryophytes called the amphibians of the plant kingdom? We'll make it a more of a question answered oriented session, and so that it does not become boring and all. কি why are bryophytes called the amphibians of the plant kingdom? আচ্ছা, যাকে জিজ্ঞেস করেছিলাম সঙ্গীতাকেই জিজ্ঞেস করি। সঙ্গীতা, তুমি কি বলতে পারো why are bryophytes called the amphibians of the plant kingdom? যদিও তুমি সেকেন্ড সেমিস্টারে, তুমি থার্ড সেমিস্টারে যদি কেউ থাকে তাহলে কি বলতে পারে? না ম্যাডাম, ওদের সেকেন্ড সেমিস্টারেই আছে ব্রায়োফাইটটা আমাদের সিলেবাস। আচ্ছা, তো কেউ বলতে পারবে? সঙ্গীতা বলতে পারবে bryophytesটা কেন, why are bryophytes called the amphibians of the plant kingdom? Ma'am, because they need both land and water for their life cycle. আচ্ছা, And হ্যাঁ বলো। And for their reproduction they need water. আচ্ছা, এই যে ফার্স্ট পার্ট অফ দ্য আনসার বললে, তুমি বললে যে they need both land and water for their life cycle. এই উত্তরটাই, this answer most of the children write. ওকে, একটা 1 নম্বরের কোয়েশ্চেন আসে কিংবা 2 নম্বরের, 1 or 2 marks question. Why are bryophytes called the amphibians of the plant kingdom? So the basic answer which most students write is because they can survive both on land and water, because land and water এ তাদের লাইফ সাইকেলটা কমপ্লিট হচ্ছে। এই কথাটা লিখলে কিন্তু সঠিক উত্তর হবে না, ইট ইজ নট এ ভেরি কারেক্ট আনসার। দ্য আনসার যেটা সেকেন্ড পার্টটা তুমি বললে, যে লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য, যে রিপ্রোডাক্টিভ ফেজটা কমপ্লিট করার জন্য দে নিড ওয়াটার। ওয়াটার মানে
কিলো লিটার জল দরকার নেই। They need water. Water can be in the form of dewdrop. Water can be in the form of thin film of water. Water can be in the form of raindrop. It can be in any form, but they need water to complete their life cycle, to complete a part of their life cycle for reproductive purpose, and hence they are known as the amphibians of the plant kingdom. Okay, they are known as the amphibians of the plant kingdom. Now যেটা একটা বেসিক ভুল যেটা হয় সেটা সবাই লেখে যে ব্রায়োফাইটস ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার। একটা গাছ তো হেঁটে হেঁটে ডাঙায় চলে গেল, তারপর আবার হেঁটে হেঁটে জলে চলে এলো, এই কথাটা লেখাটা কিন্তু ভুল। তাহলে ভুল কথাগুলো আমি বারবার স্ট্রেস করছি যে এই কথাগুলো না লেখা হয়, দে লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইজ রং। দে ক্যান সার্ভাইভ, অ্যামফিবিয়া মানে কি, যেটা আমরা জুওলজিতে পড়ে থাকি, দ্যাট দে ক্যান সার্ভাইভ মানে একটা অ্যামফিবিয়ান, যে কোনো একটা ক্রোকোডাইল ভাবো, তারা ফ্রগ ভাবো, তারা মানে ইন কেস অফ অ্যামফিবিয়া যেটা আমরা জুওলজিতে পড়ি, তারা জল এবং স্থল দুটো জায়গাতেই ল্যান্ড এন্ড ওয়াটারে থাকতে পারে। তাই জন্য ওদের এই কথাটাই কিন্তু বটানিতে তো অনেকেই লিখে ফেলে, সেটা কিন্তু ভুল। দে ডু নট লিভ বোথ অন ল্যান্ড এন্ড ওয়াটার, দে নিড ওয়াটার টু কমপ্লিট এ পার্ট অফ দেয়ার লাইফ সাইকেল। Okay, that should be your answer. Now so bryophytes a transitory phase in between the land plants and the aquatic plants. So most of the bryophytes we see are, just a minute, most of the bryophytes, as we see, if we generalize the characteristics of bryophytes, most of them are growing in moist places. Most of the bryophytes are growing in moist places. No, they cannot grow without the moisture. Means they need moisture for their growth and development. Okay, now there are some bryophytes, দেখো এখানে একটা দুটো ব্রায়োফাইটের নাম লেখা আছে, একদম যে একেবারেই তারা ময়েস্ট ছাড়া একদমই থাকতে পারে না সেটা না। দেখো একটা ব্রায়োফাইটের নাম যেটা লাস্ট লেখা আছে, দেখো Tortula desotorum. Tortula desotorum is a xerophytic bryophyte growing in the desert. Tortula is a xerophytic bryophyte which grows in the desert. Okay, and general characteristics jodi amra boli, they are mostly thalloid in nature. Thallus nishoy jano কথাটা, they are mostly thalloid in nature with a dorsal and a ventral side, of their body. So dorsal ventral in nature, thalloid in nature, ঠিক আছে। আর তাদের প্লান্ট বডি যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে কি বলতো, তাদের আমরা যেমন একটা গাছ দেখি, ধরো আম গাছ দেখলাম, সেটা কি একটা স্পোরোফাইট কি গ্যামেটোফাইট, সেটা কি বলি আমরা, সেখানে স্পোর বিয়ারিং প্লান্ট বডি কি গ্যামেট বিয়ারিং প্লান্ট বডি, কেউ একজন বলতে পারো? একটা যখন ল্যান্ড প্লান্ট দেখছি সেটা তাদের স্পোরোফাইটিক ফেজ কি গ্যামেটোফাইটিক ফেজ? ম্যাম স্পোরোফাইটিক। কেন বলছি আমি এটা স্পোরোফাইটিক ফেজ? বিকজ মানে ম্যাম ওরা স্পোর প্রোডিউস করে। হ্যাঁ, স্পোর প্রোডিউস করে, তাই জন্য এদেরকে বলছি স্পোরোফাইটিক ফেজ। কিন্তু এখানে যে প্লান্ট বডিটা আমরা দেখতে পারবো, যে কোনো ব্রায়োফাইট আমরা যদি দেখি, সেখানে যে প্লান্ট বডিটা ইজ নট এ স্পোরোফাইট, তাদের কি প্রোডিউস করে? তারা প্রোডিউস করে, ব্রায়োফাইটের প্লান্ট বডিটা কি প্রোডিউস করে বলো? গ্যামেট, ঠিক আছে। তাই জন্য ওদের প্লান্ট বডিটা হচ্ছে গ্যামেটোফাইট ফেজটা আমরা প্রথমে দেখতে পারি, তারপর গ্যামেট গুলো যখন ইউনিয়ন করবে সেখান থেকে একটা স্পোরোফাইট প্রোডিউস হবে, তারপরে আসবে হচ্ছে the next will come the gametophytic phase. Now এখানে একটু আগেই আমি বললাম যে ব্রায়োফাইটস আর কল দি অ্যামফিবিয়ানস অফ দ্য প্লান্ট কিংডম, সেইটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স একটা বলে দিলাম। উইল কাম ডাইরেক্টলি টু দি ক্লাসিফিকেশন অফ ব্রায়োফাইটস। আমি ক্লাসিফিকেশন তোমাদের সিলেবাসে অনেকগুলো আছে, তাই জন্য আমি ডিটেলসে যাব না অত। আমি একটা জেনারেলাইজড যেটা বলছি সেটা দেখো, তিনটে ক্লাসে ডিভাইড করা হয়। সব রকম ক্লাসিফিকেশনেই মোটামুটি তিনটে ক্লাসে ডিভাইড করা হয়। They are divided into 3 basic classes. One is Hepaticopsida, class 1 যেটাকে বলছি। Class 2 is Anthoceratopsida. আর third one is what? কেউ জানো?
Hepaticopsida, Bryopsida. Bryopsida, right, Bryopsida. এবার দেখো এই তিনটে ক্লাসই তাদের ক্লাস ক্যারেক্টার এগুলো তোমাদের পড়তে হবে, এবং শুধু তাই নয়, ক্লাসের ভেতরে যেগুলো তোমাদের সিলেবাসে আছে আমি দেখলাম যে অনেকগুলো এক্সাম্পল আছে, মানে অনেকগুলো জেনাস আছে, সেইগুলোর লাইফ সাইকেল আমাদের পড়তে হবে, লাইফ সাইকেল ইন ডিটেলস অ্যান্ড হাউ ইচ ওয়ান ইজ রিলেটেড টু দি আদার, ইচ ওয়ান ইজ রিলেটেড টু দি আদার। তাহলে আমরা ফার্স্ট যে ক্লাস যেটা হেপাটিকপসিডা তার একটা এক্সাম্পল সেখানে চলে যাচ্ছি। সেকেন্ড এটা আমি প্রেজেন্ট করতে যাচ্ছি, এইটা আর ডিটেলসে আমরা যাব না, কারণ আমার মেইন টপিকটা হচ্ছে ওই ক্লাস যেগুলো আছে তার মধ্যে থেকে দুটো ক্লাসের দুটো জেনাসের আমরা একটু ডিটেলসে পড়বো লাইফ সাইকেলটা। আমরা ডাইরেক্টলি চলে আসছি হেপাটিকপসিডার যে সিলেবাসে যে জেনাসটা আছে তার নাম হচ্ছে মার্কেনশিয়া। ঠিক আছে, মার্কেনশিয়া যদি আমরা দেখি ডিভিশনটা, systematic position, we see that the division is Bryophyta, the class is Hepaticopsida, order is Markensialis, family Markensiaceae, and the genus is Markensia. এখানে আমরা দেখব the most common question that comes, name two common Indian species of Markensia. Name two common Indian species of Markensia. এখানে ভুল করে যেটা লিখে থাকে Markensia nepalensis is not an Indian species, it's not endemic to India. Okay, so you better write Markensia polymorpha or Markensia palmata. Okay, better write Markensia palmata or Markensia polymorpha. It's better to avoid nepalensis because Markensia nepalensis is endemic only to Nepal. Okay, so Markensia palmata and Markensia polymorpha are the two common Indian species of Markensia. তো এখানে একটা ছোট্ট কোশ্চেন আমাদের হতে পারে যে what are the two common Indian species of Markensia? যদি আমরা দেখছি যে অনেকগুলো স্পিসিস আছে, 65 species of Markensia are distributed worldwide, and we have only Indian species, only 11 have been reported. So we see that there are many species, but remember these two at least, polymorpha and Markensia palmata. Now we start with the gametophytic generation. If we see that the plant body is mainly thalloid in nature and they are heart shaped. They are what shaped? They are heart shaped. Now you have to understand the shape. You have to understand the shape. You have to understand how it occurs, how in order to understand you have to have a in-depth knowledge or in-depth understanding of the characteristics so that you are able to understand, or in one shot you are able to answer the questions. I hope there are many types of questions in your examination which you can deal. কখনো দেখবে যে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আসবে 2 নম্বরের, কখনো 5 নম্বরের, কখনো তার চেয়ে বেশি। সেই সব রকম কোয়েশ্চেন গুলোকে আনসার করা হচ্ছে তোমাদের চ্যালেঞ্জ। ঠিক আছে, তাহলে সেইগুলোর জন্য কিন্তু একটু ডিটেইলে কিন্তু স্টাডি করতে হবে। শুধু তাই নয়, ইউ হ্যাভ টু গো ইনটু দ্য ডিটেল। একবার ডিটেলে কিন্তু পড়ে নিলে কিন্তু একবার সেটা জলভাত হয়ে যাবে তোমাদের জন্য। দেখো এই যে দেখছো তোমরা কি দেখছো, এই যে থ্যালাসটা দেখাচ্ছে এখানে। এই থ্যালাসটা দেখো, এই হার্ট শেপ থ্যালাস দেখছো, হার্ট শেপ থ্যালাস। কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে। আমি চ্যাট বক্সটা এখন দেখছি না, আমি এটা মানে যেহেতু স্ক্রিনটা প্রেজেন্ট করছি তাই জন্য চ্যাট বক্সটা এখন দেখছি না। কোনো অসুবিধা হলে বলবে, তাই না অনিশা আমাকে বলে দেবে। যদি না বুঝতে পারো একবার না 10 বার জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই। দেখো এই যে হার্ট শেপ, এই হার্ট শেপটার এই মাঝখানে, হার্টের ঠিক মাঝখান যেটা আমরা ওই যে ভ্যালেন্টাইন্স ডেতে যেটা হার্ট আঁকি ওই রকম, হ্যাঁ, তার ঠিক মাঝখান থেকে একটা কি আসছে, এই যে মিড রিব আসছে, দেখছো? এই যে দেখা যাচ্ছে কি অনিশ আমি যেটা দেখাচ্ছি? অনিশ? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। এই যে হার্টের মাঝখান থেকে কি আসছে, এই একটা মিড রিব, দিস মিড রিব is coming, okay, and this mid rib is continuing and then joining at the base. This mid rib এখানে কিন্তু আমরা উপরে dorsal portionটা দেখছি, dorsal portion of the thallus. This mid rib which arises from the notch of the heart shaped thing is continuing downward and then joining the other mid ribs. Now in this, if we see the dorsal portion, we see that
the entire dorsal portion, এই যে পুরো dorsal portion এ এরকম দেখছো পলিগোনাল এরিয়া আছে, এরকম যেন মনে হচ্ছে হেক্সাগোনাল কিংবা পেন্টাগোনাল, এরকম পলিগোনাল এরিয়া আছে। এই পলিগোনাল এরিয়া যেগুলো আছে তার মাঝে, ঠিক তার মাঝে, একটু বড় করে দেখালে ভালো হতো কিন্তু করতে পারছি না, যাই হোক, পলিগোনাল এরিয়া গুলোর ঠিক মাঝে একটা ডট আছে, ঠিক আছে? তাহলে এই পলিগোনাল এরিয়া গুলো ডিনোট করছে, দিস পলিগোনাল এরিয়াস ডিনোট হোয়াট? দি এয়ার চেম্বার্স। Okay, these polygonal areas denote the air chambers and the dot denotes what? The air pores. আমরা এমনি দেখতে পারবো না কিন্তু এই polygonal area we can see only with the help of hand lens. So if we hold a hand lens on the dorsal surface of the thallus, we see that there are polygonal areas, and these polygonal areas, at the center of those polygonal areas, there is a dot like portion which is known as the air pore, and the polygonal areas are known as the air chambers. Okay, and on the dorsal surface we are seeing there are midribs. On the midrib দেখো অনেকগুলো এরকম ছোট ছোট কাপ লাইক স্ট্রাকচার আর দেয়ার, which are the asexual reproductive structures called the gameca. পরে আসছি সেগুলো, ঠিক আছে? তাহলে the dorsal surface of the thallus, heart shaped, apical notch থেকে আসছে midrib, এবং the entire surface is covered, if we see with the hand lens, entire surface is covered with polygonal areas which are known as the air chambers. At the center it is marked by a dot called the air pore. Okay, and it also bears on the dorsal surface, there are also the sexual reproductive structures. The male ones are known as the antheridiophores and the female ones are known as the archegoniophore. Okay, so there are two types of male reproductive and female reproductive structure born on the same type of the thallus. Now এবার থ্যালাসটা উল্টে দিলাম, ঠিক আছে? নিচের দিকে এই যে ছবিটা সবচেয়ে উপরে দেখলে, এই যে ছবিটা দেখলে, এই যে দেখো, এই যে ছবিটা দেখলাম আমরা, দেখছো এই যে হার্ট শেপ যেটা বলছিলাম, হার্ট শেপ, মাঝখান থেকে মিডরিপ চলে যাচ্ছে, ঠিক আছে? এইটা উপর থেকে দেখছি। এই যদি উল্টে দিই আমি, if we see the dorsal surface, উল্টে দেয়া হলো dorsal surface, তাহলে কিন্তু একই জিনিস, from dorsal surface এও কিন্তু এই নচ থেকে একটা মিডরিপ আসছে, ঠিক আছে? এই মিডরিপ আসছে, কিন্তু dorsal surfaceটা কি হবে? the entire plant body has to fix or anchor to the substratum, যে কোনো মাটিতে কিংবা যে কোনো জায়গায় সেটাকে ফিক্স করতে হবে কিংবা অ্যাঙ্কারেজ করতে হবে। তার জন্য কি করতে হবে? for that purpose from the midrib arises what? rhizoids. এই rhizoids, these are, আমরা প্রথমেই আমি বলা উচিত ছিল যে আমরা দেখছি ব্রায়োফাইটের অর্গানাইজেশন of the plant body, সেখানে কিন্তু রুট নেই, স্টেম নেই, লিফ নেই, ঠিক আছে? তো রুট নেই, স্টেম নেই, লিফ নেই, then what will be there? Root like structure, stem like structure, like L-I-K-E, stem like structure and leaf like structure. So we can't say that bryophytes have roots, bryophytes have stems, and bryophytes have leaves, but they have what? Root like structure, stem like structure and leaf like structure. And these root like structures which arise from the dorsal ventral surface of the thallus, এখানে এটাকে কি বলা হচ্ছে? rhizoid. Okay, এই rhizoids are root like structures, they are not very much elaborate or much, but দেখো এই যে নিচের যে ছবিটা এখানে দেখো নাম্বার জি যেটা বলছি, সেখানে rhizoids are two types. এই যে ভেতরের ওয়ালটা, the inner wall of the rhizoid, if it is smooth with no articulation, it is known as the smooth walled rhizoid. But if the rhizoid, these root-like structures which are called rhizoids, if the inner wall of the rhizoid has small articulations in the form of peg, খুঁটির মতো, PEG, peg-like structures, they are known as the tuberculate. So we see there are two, one is the smooth wall and the other is tuberculate type of rhizoids. So on the ventral surface of the thallus, there arises rhizoids of two types. This is a typical characteristics of Markensia. So we do not see two types of
these root-like structures in the next genus, which will be coming across Anthoceros. So smooth walled আর tuberculoid দুটো type of rhizoid typically found in Markensia. তাছাড়াও রাইজয়েড ছাড়াও এই নিচের সারফেসটা যাতে শুকিয়ে না যায়, এই যে আন্ডার সারফেসটা সবসময় যেন ময়েস্ট থাকে, তার জন্য কি আছে, এই যে স্কেল আছে, স্কেল। এই স্কেলের আবার দু ধরন আছে, দেখো এখানে একটা মাথায় একটা ছোট্ট অ্যাপেন্ডিকুলেট অ্যাপেন্ডেক্স আছে, অ্যাপেন্ডেজ আছে, সেইগুলোকে বলছি আমরা অ্যাপেন্ডিকুলেট। আর এমনি যদি টাং লাইক থাকে তাহলে সেটাকে কি বলছি আমরা লিগিউলেট। ইফ ইট ইজ সিম্পলি tongue shaped without any appendiculate, it is known as ligulate, and if it has a appendage, it is known as appendiculate. So two basic structures along the median groove, সেটাকে আমরা median groove বলে থাকি, এই যে midrib থেকে যেটা নেমে আসছে, median, along the median groove there are two types of structures. One is rhizoid. Rhizoid এর function হচ্ছে anchorage and absorption of nutrients, and the other is scale. Scale এর function কি হচ্ছে, it secretes mucilage which protects the growing point from desiccation and is able to keep the undersurface moist. Okay, so the ventral surface of the thallus is such. Next we come across the internal structure. এটাও তোমাদের সিলেবাসে আছে এবং এখান থেকে না বেশ অনেকগুলোই কোয়েশ্চেন আসে। হ্যাঁ, আমরা তো অন্তত যখন আমাদের কোয়েশ্চেন সেট করি তখন অনেকগুলোই কোয়েশ্চেন। এই যে দেখো, এই যে আমরা দেখছি এই থ্যালাসটা দেখলাম, এই থ্যালাসটা যদি আমরা কাটলাম, if we cut across a section of the thallus, দেখছি আমরা নোট ডাউন যে আমরা দেখলাম না ওই যে হেক্সাগোনাল স্ট্রাকচারস, those hexagonal structures which we come across, এবার তার ডিপে চলে যাব, কেন এই হেক্সাগোনাল স্ট্রাকচার, why we are under এই যে হেক্সাগোনাল স্ট্রাকচার তার মাঝে একটা ডট, সেইটার নিশ্চয়ই কোনো অ্যানাটমিক্যাল প্রপোজিশন আছে। এই যে দেখছি আমরা উপরের যে লেয়ারটা, the upper surface, upper layer, this is known as the photosynthetic zone. Okay, this is known as the photosynthetic zone. উপরে অবশ্যই এপিডার্মিস তো থাকবেই, তার ঠিক নিচে এই যে ফটোসিনথেটিক জোন, এবং ফটোসিনথেসিস করে যে প্রোডাক্ট গুলো আসবে সেগুলো এইখানে এই যে এই জোনটায় কালেক্ট হবে, যেখানে আমরা বলছি এটা স্টোরেজ জোন। সো বেসিক্যালি যদি কাটি আমরা সেকশন, তাহলে দেখবো আমরা একটা এপিডার্মিস which is interrupted at places by air pore. Okay, স্টোমাটা যেরকম থাকে the same way the epidermis interrupted at places by air pore, the photosynthetic zone and the storage zone. Okay, the photosynthetic zone এ এই যে এয়ার চেম্বার যেগুলো বললাম, হেক্সাগোনাল স্ট্রাকচার গুলো, এইগুলো এয়ার চেম্বার যেগুলো আছে, এয়ার চেম্বারের বেস থেকে, okay, from the base of the air chamber arises the photosynthetic filament. এই যে ফিলামেন্ট দেখছো, এগুলোকে বলছি আমরা photosynthetic filament or assimilatory filament, whatever you call it. From the floor of the air chamber arises these filaments, and from the floor of these, when they arise, they must contain what? Photosynthetic pigments. Okay, and they photosynthesize, and the product of the photosynthesis are stored in the storage zone in the form of whatever is needed, starch grain or protein bodies. And কোথাও কোথাও দেখছি আমরা ওই ডট এই মিউসিলেজ সেল, সেখানে কিন্তু মিউসিলেজ কিংবা অয়েল বডি আমরা দেখতে পাচ্ছি। আর তার নিচে এই যে নিচে যে এপিডার্মিস আছে, সেখান থেকে কি অ্যারাইজ করবে বলো? রাইজয়েড, তাই না? অ্যারাইজ করবে হচ্ছে রাইজয়েড। সো ইফ উই সি দ্য ইন্টারনাল স্ট্রাকচার, এখানে আমরা এই দুটো জোন বেসিক্যালি দেখতে পারবো না। এয়ারপোরের কাজ কি, একজন বলো, এয়ারপোরের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ এয়ারপোর? বলে ফেলো, ভয়ের কিছু নেই, এখানে সবাই এখানে বিদ্যমান পণ্ডিত তা না, হ্যাঁ, সবাই শিখতে এসছি, এবং আমিও ইনফ্যাক্ট শিখতে এসছি তোমাদের কাছ থেকে, কিছু কিছু জিনিস শিখবো, যেগুলো তোমরা বলো। বলো, কালকেই তো ক্লাস করালাম। হ্যাঁ বলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ। হ্যাঁ বলো গ্যাসিয়াস এক্সচেঞ্জ। হ্যাঁ, কে বললো? দেবজানি নাকি? ইয়েস ম্যাম। ভেরি গুড, দেবজানি। আচ্ছা, তো দেবজানির মুখটা একটু দেখি, দেবজানির মুখটা একটু দেখি। আরে একই সময় পড়তে পড়তে তো বোর হয়ে যাবো না, একটু একে অপরকে দেখতে হবে। দেবজানি, তোমার ভিডিওটা অন করো। হ্যাঁ, এই তো দেবজানি,
বলেছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ভেরি গুড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দেবযানী। চলো তারপরে চলে যাচ্ছি আমরা রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন দুটো টাইপের হয়, একটা হচ্ছে কি ভেজিটেটিভ আর নেক্সট হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন অনেকগুলো টাইপের হতে পারে। দ্য ফার্স্ট ওয়ান ইজ নোন অ্যাজ দি ফ্র্যাগমেন্টেশন। মানে কি হলো, ধরো তো তোমার হাতটা কেটে গেল, হাতটা কেটে গিয়ে কি হলো যে সেই সেই ফ্র্যাগমেন্ট যেটা হলো সেখান থেকে আরেকটা নতুন থ্যালাস তৈরি হলো, ঠিক আছে, এটা হতে পারে। সেকেন্ড হচ্ছে যেটা এখানে লেখা নেই, হ্যাঁ, ডেথ অ্যান্ড ডিকে, প্রোগ্রেসিভ ডেথ অ্যান্ড ডিকে। ধরো এই থ্যালাসটা, এই যে ধরো থ্যালাসটা, ঠিক আছে, নিচের দিক থেকে কিন্তু ডেথ অ্যান্ড ডিকে হতে থাকে, ডেথ এন্ড ডিকে হতে থাকে নিচের দিক থেকে। এন্ড when it reaches this notch, এই যে নচ, এই যে বড় বড় যেখানে গ্রুপ যেখানে এসে পৌঁছাচ্ছে, সেখান থেকে যখন when it reaches there, then we see that there are two thalasses, এখান থেকে একটা আলাদা হয়ে গেল, এখান থেকে একটা আলাদা হয়ে গেছে। So progressive death and decay of the older portion কিন্তু সেখানেও কিন্তু that is also a type of vegetative reproduction. The first type of course is fragmentation, the second type of course is adventitious branches হতে পারে, the third type and the most important type is the formation of the gamma cup, formation of the gamma cup. So these are cup like structure, দেখতে পাচ্ছ তোমরা gamma cup like structure, এই যে উপরে cup like structure, এখানে মার্জিনটা দেখবে very interesting, they are frilled in nature, frilled, যেমন মেয়েদের ফ্রকে যেরকম ফ্রিল থাকে না, they are frilled in nature, okay, they are frilled in nature and they contain the reproductive bodies known as the gamma. They contain reproductive bodies which are known as the gamma. Okay, now the sexual reproduction, if you go to the sexual reproduction, I have to go a little fast because arekta amader Anthoceros we have to come across. Okay, so sexual reproduction is oogamous type and the species is dioecious in nature. চলো চলে যাই সেক্স অর্গানস এর পজিশন কোথায় আছে, কোথায় আছে আমরা দেখছি they are stocked in nature, মানে এরকম দেখছো আর স্টক আছে, এরকম একটা স্টক আছে, they are stocked in nature and they are mainly two types, one is the antheridia and the male is known as antheridiophore and the female is known as the archegoniophore. Now since both of them are born directly on the thallus, দুটোই কিন্তু থ্যালাসের উপর আমরা দেখতে পারি, সেখানে আমরা দেখি এই যে antheridiophore যেটা দেখলাম, antheridiophore এক একটা, এখানে একটা antheridiophore, এখানে archegoniophore, যদি আমরা দেখি কাটি আমরা the vertical section of the antheridiophore, সেখানে আমরা দেখছি যে থ্যালাসের যে অর্গানাইজেশন, the organization of the antheridiophore stalk is and also the main antheridiophore is the same as that of the thallus. কি রকম বলো তো, এই যে আমরা দেখছিলাম না the photosynthetic zone, সেখানে কিন্তু ফটোসিনথেটিক জোনটাই ছিল, বাট নাও ইট ইজ ইন্টারাপ্টেড বাই these chambers which are known as the antheridial chambers. A photosynthetic zone is now interrupted by the chambers which are known as the antheridial chamber. দেখো ফটোসিনথেটিক জোন আছেই, এখানে এই যে ফিলামেন্ট গুলো আছে, এয়ারপোর আছে, সবই আছে, কিন্তু মাঝে মাঝে এই যে ক্যাভিটি গুলো ফর্ম হয়েছে সেগুলো কি বলছি আমরা অ্যান্থেরিডিয়াল চেম্বার, অফকোর্স তার উপরে একটা অস্টিওল মানে ওপেনিং আছে, এবং অ্যান্থেরিডিয়াল চেম্বারে আমরা দেখছি এখানে একটাই দেখিয়েছে, সিঙ্গেল দেখিয়েছে, বাট there may be in some species there may be one or more than one bunches of antheridia growing in a single antheridial chamber. Now antheridia এটা কিন্তু একবার বুঝে গেলে এই antheridial স্ট্রাকচারটা এই সব জেনাসেস সব ইয়েতে কিন্তু মোটামুটি একই স্ট্রাকচার। কি দেখছি আমরা, একটা স্টক আছে, এই স্টক ইজ মাল্টিসেলুলার ইন নেচার, single antheridium. If you are asked to draw antheridiophore, you are drawing this one antheridiophore, and when you are drawing a single antheridium, you are drawing this one. So if male reproductive structure, then the entire thing you have to draw and describe the entire thing. If only the antheridium, then this one. Only the antheridium has a multicellular stalk at the top of which a godakar, এই গদার মতো এই স্ট্রাকচারটা, it bears a structure in the form of a oval or ovoid, whatever shape you can say,
the outer cell of which is sterile in nature and is known as the jacket, আর তার ভেতরে কিন্তু fertile cell থাকবে, তার নাম হচ্ছে কি androcyte mother cell. Androcyte mother cell which in course of division forms the androcytes. Okay, which in course of further division and maturation, শুধু তার division নয়, division and maturation forms the antheridium. Okay, now এখানে এই যে স্টকটা দেখছি, স্টকের এখানেও কিন্তু এয়ার চেম্বার আর এয়ার পোর আমরা দেখতে পারবো, মানে the entire thing represents a thallus. This is an extension of the thallus. So the entire thing represents a thallus whereby it is interrupted at the top by the antheridial chambers, but the stalk has only air chambers and the air pore. Okay, so the next we come across the mature antheridium. দেখলাম আমরা কি হচ্ছে, একটা ওই যে একই জিনিস বললাম, একটা মাল্টিসেলুলার স্টক আছে, তার মাথায় একটা ovoid structure, the outer cell of which is single layered jacket cell which is sterile in nature, and the inner side of which bears androcyte mother cell. Now these androcyte mother cells are the precursor of the antherozoid. Precursor means সেখান থেকে কি হবে, মেটামরফোসিস হয়ে অ্যান্থেরোজয়েড গুলো ফরমেশন হবে। আর যখন এটা ম্যাচিওর করছে তখন আমরা দেখছি যে এখানে এই যে পোর থেকে অস্টিওল থেকে, নেক্সট যদি থাকে তাহলে দেখাই, ডেহিসেন্সার না এখানে দেখানো নেই, that from when this matures, the numerous antherozoids which are full in this in this structure, the top cells of the jacket, they disintegrate and they come out or ooze out from the ostiole and they swim towards, ওই যে জলটা দরকার কি হলো, কি বললাম যে they need water. This part of the life cycle, in this part of the life cycle, water is very much essential for swimming of the antherozoids towards the female reproductive structure. They move towards the female reproductive structures by chemotactic movement. কোনো কেমিক্যাল থাকবে তবেই তো সেখানে they are moving towards it. Okay, so they move towards the archegonia by chemotactic movement. So they can swim in the thin film of water. Chemotactically they move towards the female reproductive structure which is known as the archegonium, which is born on specialized stalk structures which is known as the archegoniophore. এবার ফিমেল যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যেটা আমরা বলছি archegoniophore, সেখানেও কিন্তু অ্যান্থেরোজয়েডের মতো একই জিনিস। You see, like the thallus, we see the photosynthetic zone, the storage zone, but instead here it is not interrupted by the chambers. Instead the archegonia are born ventrally. এখানে দেখো, on the ventral surface here, on the ventral surface here, and these archegonia are দুটো টাইপ অফ প্রোটেক্টিভ কভারিং থাকতে পারবে। এখানে বারবারই এখানে আসে কোয়েশ্চেন যে এখানে দেখো দেখিয়েছে এই যে পর্দার মতো যে কভারিংটা, সেটাকে আমরা কি বলছি, পেরিকেটিয়াম। Okay, pericardium, this is known as the pericardium. So the group of archegonia are enclosed by a curtain like involucre which is known as the pericardium. On the other hand, একটা যদি আমরা ধরি archegonium, তার নিচে দেখো এই স্ট্রাকচারটা, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে sheath-like structure which protects the archegonia. This is known as the perigynium. So you have to understand the basic difference between pericardium and the perigynium. What is this? Pericardium is the curtain-like involucre which guards or protects the group of antheridia, but antheridia barbar bolchi, archegonium, but each archegonium has an extra sheath at the base which is protective in nature, which is known as the perigynium. Okay, তারপর চলে যাচ্ছি আমরা, যদি এক একটা সিঙ্গেল আর্কিগোনিয়াম আমরা ধরে থাকি তাহলে দেখবো যে এখানে স্টকটা খুবই ছোট, few celled stalk is very small, and it is divided into what? Stalk, neck and venter. Okay, the neck
has neck canal cell and the venter has the venter canal cell, and under the venter canal cell there is a single egg cell. Okay, so the venter has a venter canal cell, দেখছো এখানে venter canal cell, under the venter canal cell is the egg cell, and তার উপরে এই যে নেক আছে, নেকের ভেতরে কিন্তু নেক সেল, কিন্তু নেকের চারিপাশে ইমাজিন করো কি একটা ভেতরে যে এই যে একটা পেনের রিফিলটা হচ্ছে কি নেক ক্যানাল সেল, বাট ওই যে পেনের বাইরে যে বডিটা সেটা কি দিয়ে তৈরি, নেক সেল দিয়ে তৈরি, ঠিক আছে। সো নেক ক্যানাল সেল সারাউন্ডেড বাই দি নেক সেলস, আন্ডার which comes the venter canal cell, not ventral, it is venter, venter, venter canal cell, and under it is the egg cell. Now this entire thing, this neck is covered by two cells, not two, we can say এখানে সামনে দুটো দেখছি, পেছনে আরো দুটো আছে, এখানে 3D structure তো, 4 cells which are known as the cover cells, সামনে দুটো পেছনে দুটো, এই চারটে সেলকে আমরা কি বলছি, the cover cell। আচ্ছা, coming back to the examination point of view, যখন তোমাকে বলবে draw the structure of a mature archegonium, না describe the mature archegonium, so in the perspective of the question, describe the mature archegonium, 4 marks, okay। So whenever this word describe is telling, তোমরা দেখলে description লিখে গেলে, লিখে দিয়ে চলে আসলে, দিয়ে তারপর নম্বর যখন পেলে তখন বললো ও আমি তো সব লিখেছিলাম, কেন নম্বরটা কম পেলাম, হ্যাঁ I wrote everything but I got less marks, the examiner gave me less marks। কিন্তু এটা তো ভাবতে হবে, describe in botany or any biological science, it means that when you are describing anything, you have to have a diagram at the side of the description where and when necessary। Okay, you have to have a diagram by the side of একেবারে ফ্লাওয়ারি ডায়াগ্রাম হতে হবে, not that, you have to have a sketchy diagram along with the marking or labeling, আর তার নিচে ক্যাপশনটা না হলে কিন্তু তোমাকে 4 এ 4 দেবে না। যদি এই দুটোই থাকে, ডেসক্রিপশন along with the ডায়াগ্রাম, মানে যিনি কারেকশন করছেন এবং তোমরা যারা লিখছো, তোমাদের মাথায় এটা থাকা উচিত যে if description is there, you have to have a 3 marks description and a 1 mark, at least a 1 mark drawing এর মতো যেন সেখানে থাকে। That is the general rule for all subjects of biology including botany। Okay, so when যখনই তোমরা লিখবে কোনো আনসার, whenever you are writing an answer, you should whether it is mentioned or not, if and where necessary, description এর সঙ্গে কিন্তু ডায়াগ্রাম একটা স্কেচি হলেও, একটা ছোট হলেও কিন্তু ড্র করো, this will fetch you marks as per the examination system যেটা আমরা ফলো করি, of course, okay, even if it is not mentioned। হ্যাঁ, তাহলে ধরো তুমি বলবে এবার 2 নম্বরের কোয়েশ্চেন আসলো, আমি সেখানে কি ড্র করে, আমার তো সময় থাকবে না, হতে পারে যে 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য তুমি সেখানে সবকিছু ড্র করতে পারছো না, কিন্তু যদি এই 4 নম্বরে যেখানে কোয়েশ্চেন আসবে সেখানে you have to have a diagram accompanied by your description। Okay, so the next part comes the fertilization। আমরা দেখেছি ওই যে রেন ড্রপ এলো, এই যে দেখছো রেন ড্রপটা এলো, এই স্প্ল্যাশ করে চলে গেল কোথায়, দেখছো এই যে এই রেন ড্রপটা এলো, কিংবা ডিউ ড্রপ এলো, যে কোনো ফর্ম অফ ওয়াটার এলো, স্প্ল্যাশ করে চলে গেল কোথায়, এই আর্কিগোনিয়াতে এই অ্যান্থোরোজয়েড গুলো সুইম করে স্প্ল্যাশ করে যে করেই হোক, তারা গিয়ে সেখানে কি করলো, অ্যান্থোরোজয়েডস ফার্টিলাইজ করে ওই যে এই আচ্ছা এই প্লান্ট বডি যেটা বলতে হবে, আমরা স্পোরোফাইটিক জেনারেশনে সবই দেখি 2n, কিন্তু এখানে গ্যামেটোফাইটিক জেনারেশনে এখানে প্লান্ট বডি, থ্যালাস কিংবা এখানে এই যে গ্যামেট যা দেখছো সবই কি তাদের মানে জেনেটিক কনস্টিটিউশন কিংবা ক্রোমোজোম নাম্বার কি হ্যাপ্লয়েড n, হ্যাঁ কখনো 2n না। তাহলে এই যে গ্যামেটোফাইটটা আমরা দেখছি, তারা যদি n of this antherozoid combines or fertilizes or fuses with the n of the archegonial egg to give rise to 2n। So what is this 2n now? 2n is the first cell of the
sporophytic generation, যেই fertilization হলো, the moment fertilization takes place, 2n formation takes place, যেটাকে আমরা কি বলছি, zygote, zygote. As soon as zygote is formed, what happens? The sporophytic generation starts, মানে gametophytic generation এখানে শেষ। শেষ মানে কি, আবার ফিরে আসবো আমরা, এটা একটা লাইফ সাইকেল। ওকে, from the thallus, where vegetative thallus, to this point is the what? Gametophytic generation. And as soon as there is fertilization and formation of the zygote or 2n structure, the sporophytic generation starts. So start হলে কি হবে, দেখো কি হবে। এবার সেখান থেকে ওই যে জাইগোট হলে সেখান থেকে অত ডিটেলসে আমাদের যাওয়ার এখন আপাতত টাইম নেই। দেখতে পারবে যে এখানে আমরা দেখছি যে একটা ম্যাচিওর একটা স্পোরোগোনিয়াম কিংবা স্পোরোফাইট তৈরি হবে। সেখানে আমরা তিনটে বেসিক, we see three basic divisions. One is a foot, the second is the seta, and the third is a capsule. Okay, the foot, the seta, and the capsule. Foot is basically, since this sporophyte is growing on the gametophyte, ঠিক আছে, তাহলে এটা একটা ডিপেন্ডেন্ট স্ট্রাকচার। তাহলে ডিপেন্ডেন্ট স্ট্রাকচার হলেই নিউট্রিশন, খাবার আর যা কিছু সেগুলো ডিপেন্ডেন্ট হলে ইট হ্যাজ টু ডিপেন্ড অন দি গ্যামেটোফাইট। এই ডিপেন্ড করার জন্য তাদের কিন্তু একটা কোনো অ্যাঙ্কারেজ অ্যান্ড অ্যাবজর্বিং স্ট্রাকচার থাকতে পারে, থাকতে হবে, এবং সেইটাই কে পারফর্ম করছে? this foot is performing. Okay, and the next structure which connects the foot and the capsule is known as the seta. Okay, which connects the foot and the capsule is known as the seta. And the last portion, globoid structure, which encloses a mass of spores, is known as the capsule. The capsule wall, of course, is there, single layer capsule wall. আর ভেতরে আছে, ভেতরে এই যে এই ভেতরে সেলগুলো, সেগুলো কিন্তু আমরা দেখছি দুটো টাইপ of cells. One is the spore and the other is known as the elater. এবার স্পোরের ফাংশনটা হচ্ছে নেক্সট পার্ট of the life cycle carry on করা. So what is the function of the elater? So elater এখানে দেখছো তোমরা, এই elater এর spindle shaped structure. Okay, these are spindle shaped structure, মানে দুটো এন্ড কিন্তু they are compressed, means সরু, আর মাঝখানেরটা একটু মোটা, এবং তার চারিধারে ধরো একটা যে কোনো পেনে একটা স্প্রিং খুব জড়িয়ে একেবারে রেখেছো, সেই রকম একটা কয়েলড স্প্রিং লাইক স্ট্রাকচার তার গায়ে আছে। হ্যাঁ, সেই স্প্রিংটা এবার কি হবে, এই স্প্রিংটাকে যদি তুমি হঠাৎ রিলিজ করে দাও, তো সে এখানের এই যে স্প্রিংটা আছে সেটা রিলিজ হয় কখন? এটা হাইগ্রোস্কোপিক ইন নেচার। হাইগ্রোস্কোপিক ইলেটার্স আর সেড টু বি হাইগ্রোস্কোপিক, মিন্স as soon as they absorb water, what do? That ring or spring like structure that they open up, আর ওপেন আপ হলেই পাশে যে স্পোরগুলো আছে তাদেরকে কি করবে? মারবে ধাক্কা, এবং সেই স্পোরগুলো at the time of dehiscence they are carried away, because by wind and rain, of course they are carried away, but due to the force of the electors, hygroscopic nature, due to the force of the electors, that are sort of pushing force which helps in the dissemination of the spores far and wide. Dissemination of the spores far and wide. So we see in the capsule there are two structures. One is the spore and the other is what? The elater. ইলেটারের কাজ হচ্ছে তাদের হেল্পস ইন দি ডিসপার্সাল অফ দি স্পোর্স, এবং এই স্পোরটা যখন ডিসিমিনেট হয়ে গেল, এই স্পোরটা ডিসিমিনেট হলো কিভাবে? ওই যে বললাম, এই যে ওয়ালটা they simply disintegrate at maturity, and then spores are released, carried away by wind, and also with the help of the elaters, and then they fall on the ground on suitable substratum. দেখছো, তারপর সেখান থেকে আবার এইখান থেকে তৈরি হচ্ছে একটা নতুন থ্যালাস, রাইজয়েড তৈরি হচ্ছে, থ্যালাস তৈরি হচ্ছে। তো দেখছি আমরা আবার যখন আবার থ্যালয়েড যে জেনারেশনটা শুরু হচ্ছে, তখন গ্যামেটোফাইট, এই যে এইখানে কিন্তু এই যে 2n-টা হয়েছিল, এখানে কিন্তু রিডাকশন ডিভিশন হচ্ছে, তবে গিয়ে স্পোরের নাম্বারটা যেটা আছে সেটা 2n থেকে n হবে, ঠিক আছে, তবে গিয়েই রিডাকশন ডিভিশন কিংবা মেয়োসিস আমরা বলি, সেই মেয়োসিস হয়ে তবে গিয়ে স্পোরগুলো যখন পড়বে মাটিতে, তখন আবার সেগুলো যে থ্যালাস প্রডিউস হবে সেগুলো কিন্তু গ্যামেটোফাইট will be n, so that alternation of generation from n to 2n to n continuously occurs. So the gametophytic generation stops at the zygote
From there, the sporogonium develops, and from the sporogonium starts the gametophytic generation when the spores fall on the ground and develop into mature gametophyte. Okay, so what we see is, if we see the entire life cycle, এখানে দেখছি আমরা entire life cycle যেটা আমি বোঝালাম সেটা in a nutshell, if we see that the two types of thallus, one producing the antherozoid and the other producing the egg, and after fertilization যেই বললাম যে zygote is the first cell of this generation which is known as sporophytic generation, এই gametophytic generation তখন start হয়ে গেল। একটা জিনিস বলা উচিত, বলতে ভুলে গেছি, দেখো এই যে antherozoids are always flagellated in nature to swim across. Okay, now the zygote undergoes division and further maturation to and then there is meiosis in the spore to form 2n থেকে n হলো, এক একটা স্পোর যখন পড়লো n, সেটা মাটিতে যেই পড়লো তখন স্টার্ট হয়ে গেল এই gametophytic generation. So these two generation, the sporophytic and the gametophytic generation, they alternate with each other. Okay, so this is known as heterologous type of alternation of generation. Okay. So that is what we come across for the life cycle of Markensia. এবার আমাকে বলো, you tell me if you have any doubt regarding this part. We'll go to the next Anthocerotopsida, যেটা বলছি আমরা Anthoceros, তার সেটা ডেসক্রিপশনে চলে যাব লাইফ সাইকেলে। এখানে যদি কেউ কারোর কোনো অসুবিধা হয় একটু বলো। Though there are very elaborate things which we should come across, কিন্তু আমরা due to constraint যদি কিছু প্রশ্ন থাকে, অ্যাকচুয়ালি ম্যাম এটা আমি ওদের কালকেই ক্লাসে পড়িয়েছি। আচ্ছা, এবার ইটস আ কাইন্ড অফ আ রিভিশন টু देम। ইটস ভেরি নাইস যে ওরা আরেকবার করে রিভাইজ করে নিল জিনিসটা। তার জন্য মনে হয় হয়তো অ্যান্থোসেরোটপসিটা এখনো আমি ঢুকিনি। আচ্ছা, তো তাতে হয়তো প্রশ্ন থাকবে আপনার কাছে। এরা যেই পড়লো বাড়িতে গিয়ে খাতা বই সব তাকে চলে গেল। তারপর সেই পরীক্ষার আগে যখন খুললো তখন সবগুলো যেন গ্রিক এন্ড হিব্রু মনে হবে। হিব্রু মনে হয়। এই যে এটা যেটা পড়ালে তুমি কালকে আর আমি যেটা রিভিশন করালাম আজকে, সেইটা যদি ওরা একটু বাড়ি গিয়ে ওই বাড়িতে গিয়ে কোন টেক্সট বুক এরা ফলো করে সন্দীপন? ওরা ফলো করে কলেজ বটানি, একেবারে ক্লাসিক্যাল ওয়ান, তার সাথে ওরা ফলো করে ভাইশিষ্ট। এই দুটোই ফলো করতে। হ্যাঁ, একেবারে বিএসসি লেভেলে এইগুলোর জন্য এই দুটোই এনাফ ওদের পক্ষে। কলেজ বটানিতে ইলাস্ট্রেশন গুলো মানে ডায়াগ্রাম খুব সুন্দর আছে, মানে খুব ডিটেইলসে আছে। মানে আমরাও ছোটবেলা থেকে কলেজ বটানি পড়ে এসেছি। কিন্তু একটাই অসুবিধা এই ছেলে মেয়েদের, আমরা তো সবসময় ফেস করি, এই যে বললাম না তাকে চলে গেল, তার ফলে কি হচ্ছে, এই যে এখানে একটা ইন্ট্রিকেট থিং গুলো সেইগুলো আনসার করতে পারে না। আর সবচেয়ে লাইন ধরে ধরে পড়াটা, তার জন্য মানে আই ইউজ টু প্রেফার যে একেবারে বই ধরিয়ে পড়াই ওদেরকে ক্লাসে, মানে বই নিয়ে গিয়ে খুলে জানি প্রত্যেকটা লাইন ধরে ধরে ওরা পড়ে আর কি। এবার পিপিটি দিয়ে দিলে ওই পিপিটি দেখেই ওরা আর কি বাদ বাকিটা সেরে ফেলে। বইয়ের অভ্যাসটা জানি থাকে, মানে সেটাই আর কি চেষ্টা করে চলেছি, দেখা যাক কি হয়। সবচেয়ে বড় কথা, এরা যদি একটাই জিনিস করে না, যে 10 ইয়ার্স কোয়েশ্চেন পেপার মাইট নট বি, এখন তো সব সেমেস্টার সিস্টেম হয়ে গেছে, মাইট নট বি কি হ্যাঁ সব কোয়েশ্চেন তুমি পাবে, আর যেটা আমরাও করতাম যে 10 ইয়ার্স কোয়েশ্চেন পেপারে এই যেটা আজকে পড়ালাম, সাপোজ এই যে এই মার্কেনশিয়া যেটা পড়ালাম, সেই মার্কেনশিয়ার যত কোয়েশ্চেন এসছে একটা খাতা, মোটা নয়, পাতলা খাতা, ছোট পাতলা খাতা, তার দুটো ভাগ করতে হবে এবং ফার্স্ট পার্টে নিতে হবে ওই ছোট ছোট কোয়েশ্চেন যেগুলো, সেকেন্ড পার্টে বড় কোয়েশ্চেন গুলো লিখে ফেললাম। হ্যাঁ, এবার কোয়েশ্চেন তো একই আসবে, রিপিটেশন ইয়ার আফটার ইয়ার, প্লাস মাইনাস। ইফ এই কোয়েশ্চেন গুলো ধরে 10 বছরের যেগুলো কমন কোয়েশ্চেন, তার একটা আনসার লিখে যিনি টিচার পড়াচ্ছেন, ধরো তুমি ওটা পড়ালে, পরের দিন এই জিনিসটা যে স্টুডেন্টরা করে না, তাদের কিন্তু মার্কস কোনো অসুবিধা হয় না। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল দে হ্যাভ টু ফলো। এই যেটা পড়ালাম তার কিচ্ছু করতে হবে না, তোমাকে টেক্সটটাও পড়তে হবে না, একবার টেক্সট পড়লে কিন্তু এই 10 ইয়ার্স কোয়েশ্চেন পেপার, ইফ দে জাস্ট গো থ্রু এন্ড নোট ডাউন দ্য কোয়েশ্চেন্স ইন এ স্মল নোটবুক, ছোটগুলো আগের মানে 1-2 মার্কস গুলো, তারপর পরের বড় কোয়েশ্চেন গুলো, সেইগুলোর
আনসার গুলো এক জায়গায় লিখে নিল, পরীক্ষার সময় সেগুলো শুধু রিভাইজ করবে। আনসার গুলো আনসার উইথ ইলাস্ট্রেশন, বারবার বলছি ডায়াগ্রাম ডায়াগ্রাম। হ্যাঁ, ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট, হুম, ডায়াগ্রাম করতেই হবে। হ্যাঁ, যদি করে ফেলে, নাথিং ইজ মোর বেনিফিশিয়াল দ্যান দিস, তার কোনো অসুবিধা হবে না, কোনো মানে পড়ার কোনো ইয়েই হবে না, মানে যে লাস্ট মোমেন্টে তখন আবার তৈরি করতে হবে, এইটা কিন্তু কোনোদিন তার অসুবিধা হবে না। বই তো আছেই, টিচার তো আছেই তোমাকে হেল্প করার জন্য, কিন্তু তুমি যদি এফর্টটা না ইয়ে করো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চলে যাই অ্যান্থোসেরাস। হ্যাঁ, এই অ্যান্থোসেরাস যে ক্লাসটা, তার মধ্যে একটাই জেনাস যার নাম অ্যান্থোসেরাটপসিডা, সরি। এই আরেকটা জিনিস দেখো, স্টুডেন্টস দে এই যে অ্যান্থো যখন ক্লাসটা লিখছে তখন অ্যান্থোসেরপসিডা, অ্যান্থোসেরাটপসিডা কিছুতেই লিখছে না। তা আমি বলছি, শোনো, নিজেদের নাম চেঞ্জ করে নাও, নিজের বন্ধুদের নাম এই একটা নাম দিয়ে দাও, অ্যান্থোসেরাটপসিডা, যাই হোক, ব্রায়োপসিডা, তাহলে বলতে বলতে হয়তো তো সেটাই লিখবে তোমরা। কারণ যতবার আমি বলছি অ্যান্থোসেরাটপসিডা, সে লিখছে অ্যান্থোসেরপসিডা, হ্যাঁ, কিন্তু কিছু একটা লিখছে, এই মাঝখানে কিছু মিস করছে। সো রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, লেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস অবশ্যই ফলো করে, কেন করে না, অনেকেই করে, কিন্তু আমরা দেখছি অ্যান্থোসেরাটপসিডাকে, আমরা অ্যান্থোসেরাটপসিডার মধ্যে এই অ্যান্থোসেরাসকে আমরা বলছি হর্নওয়ার্ডস। হর্নওয়ার্ডস মানে, তাছাড়াও হর্নওয়ার্ডস আরো অনেক কিছুকে বলছে, কিছু টেকনিক্যাল টার্মস আছে which we come across, stonewords, hornwords, ঠিক আছে। এই অ্যান্থোসেরাসকে আমরা বলছি হর্নওয়ার্ডস কেন, এই দেখছো HORNWORTS, হ্যাঁ, খুব ছোটতে বলবো, কারণ কি আমাদের একটা স্পেসিফিক টাইম আছে, কিন্তু সবকিছু একটু কভার করা, একটু টাচ করার চেষ্টা করব। দেখো, এই যে হর্ন লাইক স্ট্রাকচার অফ দিস স্পোরোফাইট যেটা থাকছে, তার জন্য এদেরকে বলা হচ্ছে হর্নওয়ার্ডস। ওকে, দে আর নোন অ্যাজ দি হর্নওয়ার্ডস, common name, not the scientific name. Now, externally, if we see, they occur in subtropical and warm temperate regions. Okay, and they have both a dorsal side and a ventral side, and often দেখা যাচ্ছে তাদের রোজেট লাইক একটা প্লান্ট বডি আছে। এবার যদি এক্সটার্নাল ফিচার দেখি আমরা ভেজিটেটিভলি যদি স্ট্রাকচার, কোথায় গেল, ইন্টারনাল স্ট্রাকচার চলে গেল। তো এখানে কিন্তু থ্যালাস যেটা আছে সেটা ডিফারেন্সিয়েটেড নয় কিন্তু ফটোসিনথেটিক আর স্টোরেজ জোনে, যেটা আমরা আগে দেখেছি, what we came across in Markensia, এই যে আলাদা দুটো জোন বলেছিলাম, ফটোসিনথেটিক আর স্টোরেজ জোন, সেখানে কিন্তু দুটো ডিফারেন্সিয়েশন নেই। বেসিক ডিফারেন্স বিটুইন দি Anthoceratopsida and the previous one is that they don't have a distinct differentiation between the photosynthetic and the storage zone, and all the cells are similar in nature, and all of them contain green chloroplast. Okay, and all the cells are similar in nature, containing chloroplast, and of course these chloroplasts are associated with pyrenoid. বলতে বলতে একটা জিনিস বলতে পারি আমরা, পাইরেনয়েড কোথায় পাওয়া যায় বলে ফেলো। পাইরেনয়েড অ্যালগি নিশ্চয়ই পড়েছো, তো এই পাইরেনয়েড কোথায় পাওয়া যায়? Pyrenoid is a primitive feature found in the algae, mainly algal members. তাহলে এই যে ইভলিউশনারি পাথওয়ে, সেখান থেকে দেখছি আমরা কিন্তু এভলিউশন হয়ে একেবারে জিনিসগুলো, আগের জিনিসগুলো একদম পাবোই না, সেটা তো না, কিছু evolutionary features will be there present. So pyrenoids, which is a feature of the algal members, is found associated with the chloroplast of the Anthoceratopsida or Anthoceros, which is a unique feature of Anthoceratolis. This is a unique feature. This is a unique feature associated with the Anthoceros or Anthoceratolis. And there is no air chamber, no air pore, but there are cavities. Okay, cavities মানে কি আছে, দেখা যাচ্ছে যে নিচে একটা কিছু স্ট্রাকচারটা এখানে দেয়া নেই। এই যে দেখছি আমরা
নিচে কিছু ক্যাভিটিস, মিউসিলেজ ক্যাভিটিস দেখা যাচ্ছে, এই যে এখানে দেখছি মিউসিলেজ ক্যাভিটিস দেখা যাচ্ছে, এবং তার ভিতরে cyanobacterial association. We see that there is cyanobacterial association. Cyanobacteria কোন ব্যাকটেরিয়াটা? নস্টক association দেখা যাচ্ছে, which helps in the nitrogen fixation to the host plant, that is the Anthoceros. So two unique feature jodi dekhi amra, chloroplasts are associated with the pyronoids and the cavities are inhabited by nostoc, which supply nitrogen. By fixing nitrogen, they supply nitrogenous nutrition to the host plant or the Anthoceros. ঠিক আছে, দেখছি আমরা এই থ্যালাসের ভেতরে দেখি কোনো সেলের ডিফারেন্সিয়েশন নেই। উপরে দেখছি একটা এপিডার্মিস, নিচেও একটা এপিডার্মিস, কোনো সেলের কিন্তু ডিফারেন্সিয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি না। The second thing is that when we come across the vegetative reproductive structure, then দেখছি আমরা গেমা যেমন আগে ছিল তেমনি এখানেও গেমা আছে, এখানেও ফ্র্যাগমেন্টেশন আছে, ডেথ এন্ড ডিকে, posterior portion of the thallus যেটা আমরা বললাম, of the posterior portion of the thallus. Tuber formation is another very important, because perination মানে next growing season they form perinating structures which are known as the tubers, and persistent growing apices, apex গুলো কিন্তু persistently grow করতে থাকে, which can divide and form a different thallus altogether. Okay, so basic fragmentation, tuber formation, gamma and persistent growing apices are the asexual means of reproduction or vegetative means of reproduction. But the sexual mean of reproduction যেমন আগে ছিল oogamous, এখানেও কিন্তু oogamous type of reproduction আমরা দেখতে পারি, and male sex organs are antheridia, female are archegonia, and they are mostly monoecious. Mostly তারা দেখা যাচ্ছে monoecious in nature. ডায়াগ্রাম গুলো দেখাতে পারলে ভালো হয়। দাঁড়াও, হ্যাঁ এই যে চলে আসছি, ডেভেলপমেন্ট দেখিয়েছি এক একটা অ্যান্থেরিডিয়াম দেখাই। হ্যাঁ, এখান থেকে দেখাচ্ছি, ডেভেলপমেন্টটা বলবো না, স্ট্রাকচার অফ দি অ্যান্থেরিডিয়াম। Each cell from the surface or the top layer of the thallus develops the antheridium, and they are enclosed in chambers. See here, they are enclosed in chambers which are known as antheridial chambers, and there can be a single or a group of antheridia enclosed inside the same chamber. Okay, and the single antheridium, as we said in the previous case, consists of a multicellular stalk. একটা multicellular stalk আছে, তার উপরে একটা globoid structure আছে, jacket cell, তার ভেতরে the antherozoid mother cell or androcyte mother cell, which will mature into the this sperm, which oozes out when there is need of fertilization, or when there is maturity of the antheridium. Okay, so এইগুলো দেখো, তাহলে আমরা দেখছি যে এখানে যে সারফেস লেয়ারটা আছে, যে থ্যালাসের যে সারফেস লেয়ারটা আছে, সেখান থেকে কিন্তু ওই একটা সেল, এই যে দেখছো সারফেস যে সেলটা ছিল, সেখান থেকে একটা সেল কিন্তু ডিভাইড হয়ে ফার্দার divide and differentiation, of course, divide and further differentiation হয়ে কি তৈরি করছে, যে antheridiumটা তৈরি করছে inside the antheridial chamber, which will metamorphosis হয়ে কিন্তু antherozoid, flagellated antherozoid তৈরি হচ্ছে, which will swim towards the archegonia when fertilization takes place. The archegonia on the other hand, দেখো ওই একই রকম, ওই এই যে সারফেস সেল, তার একটা সেল আর্কিগোনিয়াল ইনিশিয়াল বলে থাকি, সেইটা ডিভাইড করে, যদি আমি একটু ডিটেলসে যাই, সেটা ডিভাইড করে দুটো, একটা জ্যাকেট সেল আর পেরিফেরি জ্যাকেট ইনিশিয়াল তৈরি করছে, সেখান থেকে একটা বাইরের একটা গ্লোবোজ মাস হচ্ছে, বাইরের যে সেলগুলো সেইগুলো, সেখান থেকে একটা জ্যাকেট সেল হবে, আর ঠিক মাঝখানে যে সেন্ট্রাল যে সেলটা আছে সেটাকে বলি আমরা প্রাইমারি অ্যাক্সিয়াল সেল, সেখান থেকে ডিভাইড এন্ড রিডিভাইড হয়ে যে আর্কিগোনিয়াটা তৈরি হবে, and they are also enclosed in this chamber like structure, archegonial chamber. and যদি আমরা দেখি তাহলে এখানেও দেখছি যে ওই একই জিনিস, neck cell, neck canal cell, venter canal cell and the egg cell. The neck, venter and the egg cell, these are the three parts of the
of the archegonia. Now these archegonia, when fertilized, when there is need of fertilization or when there is maturity, then we see that এই যে cover cell যেটা দেখছি চারটে cover cell, they disintegrate and fall off. Okay, they disintegrate and fall off. When they disintegrate and fall off, at the same time, along with the disintegration, এখানে এই যে নেক সেল গুলো দেখছো, এই যে নেক ক্যানাল সেল গুলো দেখছো, সেগুলোও কিন্তু ডিসইন্টিগ্রেট করে যাবে। সেগুলোও কিন্তু ডিসইন্টিগ্রেট করে গিয়ে কি হবে দেখো, এই ডিসইন্টিগ্রেট করে গিয়ে পুরো এই যে ক্যাভিটিটা, they will be filled with mucilage. The entire cavity, this cavity of the ventral canal cell, the neck cell will be filled with mucilage. So there are two basic things which are occurring. One is the falling off of the, মানে এই যে কভার সেল যেটা আছে সেটা ফল অফ করে যাবে, হ্যাঁ, ফল অফ করে যাবে, এবং এই যে মাঝখানে যে এই যে এই নেক সেল গুলো আছে সেগুলো ডিসইন্টিগ্রেট করে they will be filled up with mucilage. So whenever the antherozoids are by chemotactic movement they are moving towards here, they get a passage, and also the movement will be easy for because of the mucilage formation here, and then they will come across and fertilize with the egg cell to form the zygote. And as in the previous case, the single antherozoid fuses with the archegonial egg cell to form the 2n structure which is known as what, the zygote. তো দেখছি আমরা এই যে dehiscence হচ্ছে, androcyte mass liberated হচ্ছে, এক একটা সিঙ্গেল অ্যান্থেরোজয়েড সুইম করছে, এবং এই যে বললাম মিউসিলেজ, এর মাঝখান থেকে এই মাঝখানের সেলগুলো মিউসিলেজ ফিল্ড আছে, উপরের যে টপ কভার সেলগুলো সেগুলো ডিসইন্টিগ্রেট করে গেছিল, এই মিউসিলেজটা এখানে সীমিত থাকছে না, দে ফর্ম এ মাউন্ড হিপ লাইক স্ট্রাকচার। ওকে, মিউসিলেজ মাউন্ড তৈরি হচ্ছে এর উপরে। ওকে, এই বিকজ when the androcytes or the antherozoids, when they fall on this mucilage mound, they form a easy access, they are easily accessible to the egg, means they can move in this mucilage towards the egg for fertilization হয়ে দেখো এই যে ফার্টিলাইজেশন হয়ে এই যে 2n স্ট্রাকচারটা ফর্ম হলো, তার ভিতরে যেটা আমরা বলছি কি জাইগোট। এবং জাইগোট থেকে তৈরি হবে কি আমাদের যে স্পোরোফাইটটা। এখানে এই স্পোরোফাইটটা একটু উন্নত কিংবা ডিফারেন্সিয়েশন is a little different from that of the আগের যেটা বললাম মার্কেনশিয়া। এখানে দেখো এই যে আমরা স্পোরোফাইট যেটা দেখছি সেটা দেখছো এই যে ইরেক্ট ইন নেচার, মানে আমরা ওই যে এক্ষুনি বললাম হর্নওয়ার্ড বললাম, চলে যাই ওখানে, এই যে দেখছো এইগুলো কিন্তু স্পোরোফাইট, these are the sporophytes, horn like structures, these are known as the sporophytes. এবার যদি স্পোরোফাইটটার আমরা ভার্টিক্যাল সেকশন কাটি তাহলে আমরা কি দেখব, তিনটে বেসিক স্ট্রাকচার আছে, কি আছে, ফুট, সিটা এন্ড ক্যাপসুল। এইখানে এই যে ফুটটা আছে, দিস ইজ ভেরি এলাবোরেট, the foot is very elaborate. এখানে দেখো এই যে ফুটটা is very elaborate in nature. Okay, because এই যে স্ট্রাকচারটা is very long horn like structure, it has to support the horn like structure, so the foot has to be very elaborate. And from the foot দেখো এই যে রাইজয়েড লাইক স্ট্রাকচার এখানে কিন্তু অ্যারাইজ করছে, এখানে দেখায়নি, এই ফুট থেকেই কিন্তু রাইজয়েড লাইক স্ট্রাকচার অ্যারাইজেস ফর অ্যাঙ্কারেজ এন্ড অ্যাবজর্পশন টু দি গ্যামেটোফাইট। সো দ্য স্পোরোফাইট ইজ ডিপেন্ডেন্ট, আগেও যেটা বললাম, অন দি গ্যামেটোফাইট, and then we see from the foot will arise the seta, but seta is not here. We don't call this zone the seta. তো ফুটের ওপরে একটা জেনারেলাইজ জোন যেটা আমরা বলি সিটা এখানে নেই, এটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে সিটা নেই, রাদার ইট ইজ কল্ড দি মেরিস্টেম্যাটিক জোন। এই যে এই জোনটা হচ্ছে, যার নাম হচ্ছে মেরিস্টেম্যাটিক জোন, এই জোনটার নাম হচ্ছে মেরিস্টেম্যাটিক জোন। এই দেখো এখানে এই জোনটার নাম হচ্ছে মেরিস্টেম্যাটিক জোন, কারণ এইটা বারবার ডিভাইড করবে, ডিভাইড এন্ড রিডিভাইড, which will help in pushing। এই যে লম্বা হওয়ার জন্য, এই যে হর্নটা হওয়ার জন্য, এই যে লম্বা হবে কি করে, লম্বা হবে কারণ কি মেরিস্টেম্যাটিক জোনটা এত বেশি ডিভাইড করবে যে it will form a horn like structure of this sporophyte. Okay, and then comes this the next zone, this zone, এই জোনটা
ক্যাপসুল যেটা আমরা বলে থাকি। এবার ক্যাপসুলটা একটু ভালো করে দেখতে হবে, কারণ এই কোয়েশ্চেনটা কিন্তু এক্সামিনারদের খুব প্রিয় কোয়েশ্চেন। হ্যাঁ, আমি যদি কোয়েশ্চেন সেট করি তা আমার খুব প্রিয় কোয়েশ্চেন হবে যে এই স্পোরোফাইটটা ডিসক্রাইব করো। তাহলে আমরা বললাম একটা ফুড আছে, বালবাস ইন নেচার, BULBOUS, বালবাস ইন নেচার, বাল্বের মতো, যেখান থেকে রাইজয়েড হচ্ছে, অ্যাঙ্কারেজ হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে। তার উপরে যে রিজিয়নটা আছে সেটাকে আমরা সিটা বলবো না, কি বলবো আমরা? মেরিস্টেম্যাটিক রিজিয়ন। এবং এইটা এত বড় হয়ে যায়, এই যে স্পোরোফাইটটা, সেটা যেন পড়ে না যায়, দেখবে তার দুই পাশে এরকম কিছু একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটাকে আমরা কি বলছি? ইনভলিউকার। এই যে দেখছো দুপাশে সাপোর্টটা, এই যে এই দুপাশে সাপোর্টটা, তাকে বলছি আমরা ইনভলিউকার। এবং এই মেরিস্টেম্যাটিক জোনের ঠিক মাঝখান থেকে যে শীট দাঁড়াটা উঠছে, দ্য বেসিক স্কেলেটন লাইক স্ট্রাকচার, তাকে আমরা কি বলছি? কলিউমেলা। এইটা আমরা দেখছি ভার্টিক্যাল সেকশন, তেমনি তোমরা ট্রান্সভার্স সেকশনটার সাথে সাথে দেখতে থাকো। মাঝখানে দেখো এই যে এই স্ট্রাকচারটা, সেটাকে আমরা কি বলছি? কলিউমেলা। এবং কলিউমেলা, ইমাজিন করো একটা 3D স্ট্রাকচার, মাঝখানে একটা কলিউমেলা একটা আছে, এবং তার চারিপাশে এই স্যাক লাইক স্ট্রাকচার, বস্তার মতো স্ট্রাকচার আছে। মাঝখানে একটা শির দ্বারা 3D স্ট্রাকচার ইমাজিন করতে হবে। শির দ্বারা চারিপাশে স্যাক লাইক স্ট্রাকচার, this one sac like structure. This sac like structure contains the pseudo-elater, not elater, pseudo-elater and the spore. Okay, the sac like structure contains the pseudo-elater and the spore. Okay, they are called pseudo-elaters, পরে আসছি ওটা। pseudo-elaters কারণ ইলেটারের মতো অত স্প্রিং লাইক কয়েলিং যেটা বলেছিলাম সেটা নেই, ঠিক আছে। এই সিউডো ইলেটার আর স্পোর থাকছে ঘিরে কাকে? ওই যে মাঝখানের যে কলিউমেলা স্টেরাইল স্ট্রাকচার। কলিউমেলা ইজ এ sterile structure, it is not a fertile structure. The central columella sterile structure surrounded by the sporogenous tissue structure which contains the spore. Sporogenous sac contains the spore and the pseudo-elater. এবং স্পোর গুলো কিন্তু এখানে দেখছি আমরা স্পোর টেট্রার, উপরের দিকে যেগুলো ম্যাচিওর হয়ে গেছে, চারটে স্পোর একসাথে থাকলে কি বলবো আমরা? স্পোর টেট্রার, ঠিক আছে। এবং তার চারিপাশে এই গ্রিন যেগুলো সেলগুলো দেখছি, এই চারিপাশে দেখছি আমরা যে প্যারেনকাইমেটাস একটা সেল আছে। কি এই এপিডার্মিস যেটা আছে এখানে খুব একটা ভালো দেখায়নি যদিও, এই এপিডার্মিস যেটা আছে সেইগুলো কিন্তু এই এপিডার্মাল সেলগুলো ইন্টারাপ্টেড থাকবে at places, they are interrupted at places by stomata. So this is, দেখো স্পোরোফাইটে কোনোদিন আমরা স্টোমাটা দেখতে পাই না, আমরা সবসময় কোথায় দেখি? we always see the gametophyte has stomata, but this is a unique feature of Anthoceros where the sporophyte, the epidermis of, এখানে দেখাইনি তবু আমি বলছি, the epidermis of the Anthoceros sporophyte is interrupted by stomata. Okay, is interrupted by stomata. Okay, and this the entire thing, the capsule wall is differentiated into multi-layered, 1 2 3 4 অনেকগুলো লেয়ার, multi-layered wall, that একদম বাইরের লেয়ারটা হচ্ছে এপিডার্মিস which is interrupted by the stomata. I hope it is clear. ফুট, বালবাস ইন নেচার, মেরিস্টেম্যাটিক রিজিয়ন, তার উপরে দাঁড়াচ্ছে ক্যাপসুলটা, ক্যাপসুলের মাঝখানে যেটা আছে শীট দ্বারা, যেটাকে আমরা কি বলছি? কলিউমেলা। কলিউমেলার চারিপাশে আছে একটা স্যাক লাইক স্ট্রাকচার, স্পোরোজেনাস স্যাক কন্টেইনিং স্পোর টেট্রাড এন্ড সিউডোইলেটার। সিউডোইলেটার কাজ আগেও বলেছি, dispersal of the spores. তার চারিপাশে এই যে স্পোর ওয়ালটা আছে, differentiated into multi-layered structure, and the outermost is the epidermis which is interrupted at places by the stomata. Okay, now spores structure bolte jabo na, and when the spores are disseminated they migrate and then form this tube like structure from the germ pore, this tube like structure, and then they form the from the sporophyte comes the gametophyte. So if we see here the gametophytic generation and the sporophytic generation, দুটো একদম আলাদা দেখছি আমরা। জাইগোট থেকে শুরু করে একদম we come across to the
mature sporophyte which gives rise to spore mother cell 2n, and as soon as the spore tetrad is formed, এখানে কি বলে, as soon as fertilization zygote formation takes place starts the sporophytic generation, এখানে তার sporophytic generation টা stop হবে, when will the sporophytic generation stop? As soon as the spore mother cell or 2n undergoes meiosis to form the spore tetrad, the gametophytic generation start. Means যখন স্পোরটা disseminated হবে, when it falls on the substratum and then forms the thallus ওই অবধি, up to that point, and again up to the formation of the gametophytes, of course, and for fertilization, the gametophytic generation will continue. The gametophytic generation will continue. So we see here that the life cycle is also the same as that of the Markensia, but two unique features of the sporophyte. I told you there is a presence of the meristematic zone, there is presence of stomata in the epidermal cell of the capsule, and which helps in gaseous exchange, কারণ কি epidermal cell এর ভেতরে যে লেয়ার গুলো সেগুলো they contain what? They contain photosynthesis, they contain photosynthetic pigments which are able to photosynthesize. That is why you see they are mostly here, when we showed you the real picture of Anthosaurus, we see that these are green in nature. দেখছো, these are green in nature, they are able to photosynthesize. So, and they are able to photosynthesize, but they are dependent on the gametophyte. দেখছো, they are dependent on the gametophyte. কি এক্সকারশনে যায় এখন? হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা এপ্রিলের 14 তারিখ যাবো এই মাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে কোথায় দেখাতে পারবো ওদের। হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি পেলিং, কালিম্পং। আচ্ছা, ওখানে তো পাবেই, অফ কোর্স। হ্যাঁ পাবো পাবো, তখন ওদের দেখিয়ে দিও, ছবি তুলিয়ে হ্যাঁ দিও। এখন একটু সিজন, পেয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, এখন তারপরে আবার ওই অক্টোবরের পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এখান কাম অ্যাক্রস, এখানে দেখবে ওরা, ছবি তুলবে, তখন অ্যান্থোসারাসকে মনে করবে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো। হ্যাঁ, অ্যান্থোসারাস নিয়ে কোনো কোশ্চেন আছে কারোর? অ্যান্থোসারাস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো, আদারওয়াইজ ওই স্যার যেটা পড়াচ্ছেন, যে টেক্সট বুক যেটা পড়াচ্ছেন সেটাই অবশ্যই পড়বে, যেটা স্যার বললেন কলেজ বটানি, ওয়াশিস্ট। হ্যাঁ, একটা শ্রীবাস্তবের বই আছে, একটু খুব ছোট পাতলা বই, হ্যাঁ, কিন্তু ওয়াশিস্ট ইজ মোর এলাবোরেট। ওয়াশিস্টের আমার মনে হয় ওটা বেশি ভালো। একটু হায়ার অর্ডারে পড়তে গেলে পারিহার পড়তে পারো, কিন্তু আমার মনে হয় ওয়াশিস্ট ইজ মোর দ্যান এনাফ। ওয়াশিস্ট ইজ মোর দ্যান। হ্যাঁ, পারিহারও আমরা পড়তাম, মানে আমি স্পেশালি পড়তাম পারিহার। হ্যাঁ, পারিহার পড়তে খুব ভালো লাগতো, খুব ভালো লাগে পারিহার পড়তে। কিন্তু এখনকার স্টুডেন্ট মানে ওই ইলাস্ট্রেশন গুলো ওখানে ভালো বলে পারিহার পড়তে ওদের ভালো লাগে হয়তো। পারিহার, সরি, ওয়াশিস্ট পড়তে বেশি ভালো লাগে, তাই জন্য আমি ওয়াশিস্টই রেকমেন্ড করি আমরা। আরো এখন তো মানে গাঙ্গুলি যেরকম আছে মসের, কিন্তু গাঙ্গুলিটা মানে মসের গাঙ্গুলি পড়ার মানে রিসার্চের ক্ষেত্রে ঠিক আছে, পিএইচডির ক্ষেত্রে একটু টাফ। আর আমাদের তো অত মানে রিসার্চের বিষয়ে তো এদের পড়াতে পারবো না আমরা, মানে পারবে না এরা, যেটুকু দরকার সেটুকু, কারণ এত বড় সিলেবাস কভার করা, এদেরও মনে রাখা একটা। আর কোনো প্রশ্ন থাকলে বলো। আর ভেরি গ্ল্যাড এন্ড হ্যাপি সবাই আছে ক্লাসে। একটু অ্যাটেন্ডেন্সটা অনিশ নিয়ে নিও। হ্যাঁ, নিয়ে নিয়েছি অ্যাটেন্ডেন্স। হ্যাঁ হ্যাঁ, একটু অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, ওর এই অ্যাটেন্ডেন্সটা আমরা ওদের ক্লাসের অ্যাটেন্ডেন্সের সাথে আমরা মার্চ করি। আর একটু এই অ্যাটেন্ডেন্স যারা এসে একটু আমাকে পাঠিয়ে দিও, যাতে উই ক্যান অলসো কিপ এ রেকর্ড। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো না। তাহলে যদি না থাকে আর কারোর প্রশ্ন, ম্যাডাম ইজ অলওয়েজ অ্যাভেলেবেল। আমার সাথে কন্ট্যাক্ট করে, বনি স্যারের সাথে কন্ট্যাক্ট করে ম্যাডামকে যদি পরবর্তীকালে কোনো প্রশ্ন করতে চাও, সেটা তোমরা অবশ্যই করতে পারো। ঠিক আছে? এখানে তো